রাতে সকল কাজ শেষ করে হোটেল থেকে চেক আউট করে আধার। প্রয়োজনীয় সবকিছু নিয়ে গাড়িতে উঠে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। সে মূলত সিলেটে এসেছিল। ঢাকা থেকে আনুমানিক 7-8 ঘন্টার পথ। জ্যামে আটকে না পড়লে ভোরের আগেই পৌঁছাতে পারবে। সে আগেই ঠিক করেছিল সকালে গিয়ে মেয়েটাকে সারপ্রাইজ দেবে, কিন্তু সন্ধ্যাবেলায় অপ্রত্যাশিত কিছু দৃশ্য দেখে সে নিজের সিদ্ধান্ত চেঞ্জ করেছে। তার এখন শরীর মন দুটোই ওই বিচ্ছু মেয়েটাকে চাচ্ছে, অথচ আগে কখনো এমনই হয়নি তার সাথে। কতবার মেয়েটাকে গভীরভাবে দেখেছে, তখন মনটা এত অস্থির হয়নি যতটা আজ হচ্ছে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়, জীবনটা এলোমেলো হয়ে যায়, না চাইতেও হৃদয়টা বেইমানি করে বসে। আধার জোরে শ্বাস নিয়ে এক হাতে ফোনের লক খুলে স্ক্রিনের দিকে তাকায়, যেখানে আলোর হাস্যোজ্জ্বল ছবিটা জলজল করছে। এই ছবিটা সে লুকিয়ে তুলেছিল। মেয়েটা বাগানে টোনাটুনিকে নিয়ে খেলছিল আর খিলখিল করে হাসছিল। আধার এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা নিজের বুকের মাঝে চেপে ধরে অস্ফুট স্বরে বিড়বিড় করল, আধার খানের পুরো অস্তিত্ব জুড়ে রয়েছো তুমি। প্রতিটা নিঃশ্বাসে তোমাকে অনুভব করি। এই 4টে দিন আমার কাছে 4 বছরের সমান মনে হয়েছে। সেই খবর কি তুমি রাখবে? তুমি কি জানো তোমার পচা স্যার তোমাকে ঠিক কতটা চায় আর ভালোবাসে? যদি জানতে তাহলে আমাকে এইভাবে প্রতিনিয়ত তরপাতে না। কখনো কি ভেবেছিলাম যাকে সবচেয়ে বেশি অপছন্দ করি তাকেই একসময় পাগলের মতো ভালোবাসবো? তুমি আমার অন্ধকার জীবনে এক মুঠো চাঁদের আলো হয়ে এসেছিলে, আর আজ আমি সেই আলোতেই সুখ খুঁজে পাই। তোমার মতো একটা আধ পাগল মেয়েটাকে কবে এত ভালোবেসে ফেললাম বলো তো? এটার উত্তর আমার কাছেও নেই। শুধু জানি আলোবিহীন আধার থাকতে পারবে না, কিছুতেই পারবে না। ভোর 5টার দিকে খানবাড়ির মেইন গেট দিয়ে একটা প্রাইভেট কার প্রবেশ করলো। গাড়ি থেকে আধার নেমে এক হাতে লাগেজ নিয়ে ভেতরে চলে গেল। কাছে ডুপ্লিকেট চাবি থাকায় ভেতরে ঢুকতে অসুবিধা হলো না। ড্রয়িং রুম পেরিয়ে সোজা দোতলায় উঠে যায়। ব্যস্ত হাতে কোট খুলে শার্টের বোতাম খুলতে খুলতে দরজার সামনে এসে থামে। নক করতে গিয়ে অনুভব করলো দরজা খোলা। এটা দেখে দাঁতে দাঁত পিষল। এই মেয়েটা কখনো ভালো হবে না। সে বড় বড় পা ফেলে দরজা খুলে রুমের ভেতর প্রবেশ করতে কপাল কুঁচকে গেল। মেয়েটা কমফোর্টে জড়িয়ে পুতুল চেপে ধরে ঘুমাচ্ছে। এটা দেখে আধার ফোঁস করে তপ্ত শ্বাস ছেড়ে দরজা বন্ধ করে একপাশে লাগেজ রেখে দিল। অতপর কোট শার্ট সোফার মাঝে ছুঁড়ে মারল। সেই মেয়েটাকে বলেছিল জেগে থাকতে, অথচ এখন মরার মতো ঘুমাচ্ছে। কোথায় স্বামীর জন্য শাড়ি পরে নিজেকে সুন্দর করে সাজিয়ে নতুন ময়ের মতো বসে থাকবে, তা না করে মহারানী নাকে তেল দিয়ে ঘুমে ব্যস্ত। আধার এক পলক ঘুমান্ত মাসুম চেহারার দিকে তাকিয়ে থেকে আলমারি খুলে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। লম্বা একটা হট শাওয়ার নিয়ে এসে মাথার চুলগুলো মুছে তোয়ালে রেখে বিছানায় এলো। ঘুমান্ত মেয়েটার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল এবং পুরো চেহারায় ঠোঁট শুয়ে দিয়ে বুকে মুখ গুজে দিল। এখন শান্তি শান্তি লাগছে, সাথে অশান্ত মনটাও কিছুটা শান্ত হয়েছে। পুরো রাত নির্ঘুম থাকায় মুহূর্তেই লালচে চোখের পাতায় রাজ্যের ঘুম এসে হানা দেয়। আধার মেয়েটাকে ডিস্টার্ব করতে চায় না, তাই সে অর্ধাঙ্গিনীকে আলিঙ্গন করা অবস্থায় চোখ দুটো বুজে নিল এবং একসময় ঘুমের দেশে হারিয়ে গেল। আলোর ঘুম ভাঙল সকাল 7টার দিকে। একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করলো তার উপর ভারী কিছু একটা রয়েছে। আধো আধো চোখে তাকাতেই ভরকে গেল। লোকটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। তার মানে লোকটা সত্যি সত্যি চলে এসেছে। সে তো ভেবেছিল মানুষটা এমনিই বলেছিল, কিন্তু এখন তো সশরীরে হাজির, তাও আবার তার উপরে শুয়ে আছে। আলো হাসফাস করে উঠল। সে আবারও আজ চ্যাপ্টা হয়ে গেল। জান, ডোন্ট ডিস্টার্ব মি। স্যারের ঘুমো ঘুমো কণ্ঠস্বর শুনে আলো ফিদা হলো, তবে আপাতত শরীরের ব্যথার কাছে সেটা নিয়ে ভাবলো না। সে হাসফাস করতে করতে বলল, উঠুন স্যার, আমি চ্যাপ্টা হয়ে গেছি। আধার জন্য আজ অবাধ্য হলো। সে আরো গভীরভাবে আলিঙ্গন করে ফিসফিসিয়ে বলল, শুধু চ্যাপটা কেন, ভেঙে চুরে গুড়িয়ে যাও। সাত সকালে আপনার সাথে ঝগড়া করার মুড নেই আমার। এখন আমার উপর থেকে সরুন। ঘুমাবো আমি। তো ঘুমান না, কে আপনাকে বাধা দিচ্ছে? শুধু আমাকে ছাড়ুন। কোলবালিশকে ছাড়া ভালো ঘুম হবে না। এহেন কথা শুনে আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে দেখে আপনার কোলবালিশ মনে হচ্ছে? আধার বুকে নাক ঘষাঘষি করে বিড়বিড় করলো, ইয়েস জান, ইউ আর মাই সফট কোলবালিশ। জীবন্ত কোলবালিশ। আলো দাঁত কিরমির করে বলল। ওয়াশরুমে যাব। যেতে হবে না। আলো হতাশ হলো। মাঝে মধ্যে এই লোকটার কি হয় কে জানে, তবে হুটহাট এমন পাগলামি তার ভালোই লাগে। সে আনমনে হেসে মানুষটাকে জড়িয়ে ধরল। আধার কিছুক্ষণ চুপ থেকে মাথা তুলে কাছে এগিয়ে এসে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে সরে যায়।
কিন্তু আলো চলে গেল না। সে সামান্য উঠে স্বামীর দিকে ঝুঁকে মাথার চুলের ভাঁজে বাম হাত গলিয়ে দিয়ে শুধালো। ঘুম পাড়িয়ে দিব? আধার কিছু না বলে দুহাতে কোমর জড়িয়ে ধরে নরম বুকের মাঝে মুখ গুজে রাখলো। আলো মুস্কি হেসে আলতো হাতে চুলে বিলি কেটে দিতে লাগলো, কিন্তু লোকটার গরম নিঃশ্বাসের জন্য তার শরীরটা শিরশির করছে। আলো ওসবে পাত্তা না দিয়ে স্বামীর মাথার মাঝে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করলো। পচা স্যার, পচা স্বভাব। আজ বিকেলে তিথিকে দেখতে এসেছে মির্জা বাড়ির লোকজন। মূলত আধারই ডেকেছে। পরিবারকে তারা না করে দিয়েছে। যেখানে মেয়ের মত নেই সেখানে জোর করে বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। শুধু শুধু 3টে জীবন নষ্ট করা। পরিবারের সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। তাহমিনা খান প্রথমে আপত্তি করলেও এখন মির্জা বংশের সবকিছু জেনে রাজি হয়ে গেছে। তার মেয়েটা যে বেছে বেছে খাঁটি সোনা নিজের জন্য চুজ করেছে, এটা ভাবতেও গর্বে বুক ফুলে উঠছে। দুই পরিবার মিলে আলাপ আলোচনা করে সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট করার সিদ্ধান্ত নিলেন। তিহানের লেখাপড়া শেষে এবং অফিসে জয়েন হওয়ার 1 মাস পর বিয়ে দেওয়া হবে দুজনকে। এতে কারোরই কোনো আপত্তি নেই, বরং সবাই খুশি, বিশেষ করে তিথি আর তিহান। সো ম্যাডাম, ফাইনালি আপনার পরিবারের মন জয় করতে পারলাম। তিহানের কথা শুনে তিথি মাথা নিচু করে হাসলো। ছেলেটা তিথির দুপাশে দেয়ালের ওপর হাত রেখে বাহুডোরে আবদ্ধ করে নিল। তারপর ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল। বিনিময়ে কিছু পাবো না? তিথি সরু চোখে তাকিয়ে বলে। এই পুরো আস্ত আমিটাকেই তো পাচ্ছ, সেখানে আবার তোমার কি চাই? তোমাকে নিজের করে পেতে এখনো বহু দেরি আছে। তো তো এখন একটা কিস চাই। তিথির দুগালে রক্তিমাভা ফুটে উঠল। সে লজ্জায় এদিক ওদিক তাকাতে তাকাতে বলল। চট্টগ্রাম থেকে এখানে আসার সময় কিস করেছিলে, তাহলে এখন আবার কেন? তিহান রমণীর লিপস্টিক দেওয়া ঠোঁটের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল। এখন চলে যাব তাই। তিথি চোখ বুজে দুহাত পরনের সারে খামছে ধরল, আর তিহান হারিয়ে গেল তার প্রেয়সীর কোমল ঠোঁটের মাঝে। ওদিকে আলো ননদের রুমের দরজা খুলে কিছু বলতে যাবে, তখনই সামনের দৃশ্য দেখে কথা গলায় আটকে গেল। বেকুব মেয়েটা চোখ বড় বড় করে সামনের দিকে হা করে তাকিয়ে আছে। তখনই একজোড়া হাত এসে তার চোখ চেপে ধরে ওখান থেকে নিয়ে গেল। শোন শালারে, এইভাবে চোখ ধরে। শালা নয়, তোমার স্বামী। আলোর ছটফটানি বন্ধ হয়ে যায়। চোখের ওপর থেকে হাত সরাতে সে কয়েকবার পল্লব ঝাপটিয়ে সামনে তাকায়। হালকা ঝাপসা ঝাপসা দেখছে। সে দু হাতে চোখ কষলিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল। কি সমস্যা আপনার? আধার প্যান্টের পকেটে দু হাত গুজে এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করল। ওভাবে হা করে কি দেখছিলে তখন? কই কিছু না তো। একদম মিথ্যে বলবে না। অন্যের রোমান্স দেখতে লজ্জা করে না? আরে ধুর বাল, আমি ইচ্ছে করে দেখেছি নাকি? আধার কটমাট করে তাকায়। ভাষা ঠিক করো বেয়াদব। শুরু থেকে আমার ভাষা এমনই ছিল স্যার। তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ? আলো হেসে মাথা নাড়িয়ে বলল। রাইট স্যার, আপনার সাথে বহুদিন ধরে ঠিকমতো ঝগড়া করা হয়নি। আমার তো মুখ নিষ্পিস করছে ঝগড়া করার জন্য। আমারও মুখ নিষ্পিস করছে। তাহলে আর কি, চলুন নিজের মুখের ইচ্ছেটাকে পূরণ করা যাক, কি বলেন? আধার বাঁকা হেসে ধীর পায়ে এগিয়ে আসতে আসতে হিসিয়ে বলল। ওকে ডান। আলো লম্বা শ্বাস নিয়ে ঝগড়া করার জন্য মুখ খুলল, কিন্তু কোনো শব্দ বের হলো না, বরং তার ঠোঁট জোড়া লোকটার দখলে। আলো আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। সে কি ভেবেছিল, আর এই লোকটা কি করছে? আপনি আমার দামি লিপস্টিক খেয়ে ফেলেছেন। এখন 1000 টাকার নোট বের করুন। অনেকটা সময় পর মেয়েটার ঠোঁট জোড়া ছেড়ে দেয় আধার। তখন আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে নিচের ফুলে ওঠা ঠোঁটে হাত ছোঁয়ায় এবং উপরোক্ত বাক্যগুলো বলে ওঠে। আধার রুমাল বের করে নিজের ঠোঁট মুছতে মুছতে চোখ মুখ কুচকে বলল। লিপস্টিক এত তিতা কেন? ইয়াক, নিশ্চয়ই কোনো সস্তার দোকান থেকে নিয়েছো। আলো ধরা পড়েও দাঁত কেলিয়ে বলল। একদম ঠিক হয়েছে। আপনি যেমন তিতা করলার রস এখন খান বোর লিপস্টিকের তিতা রং। আধার চলে যাওয়ার সময় দাঁতে দাঁত চেপে বলল। যদি পেট খারাপ হয় তাহলে আপনার কপালে ভয়ানক শাস্তি রয়েছে মিসেস খান। পিছন থেকে আলো চিল্লিয়ে উঠল। কেন? আমি কি বলেছিলাম ঝগড়ার বদলে চুমু খেতে? আপনিই তো নিজ থেকে তেড়ে এলেন। এখন শব্দ আমার, তাই না? আধার ঘাড় ঘুরিয়ে দাঁতে দাঁত পিষল। হ্যাঁ, সব দোষী তোমারই। এই বেয়াদব তুমিটার জন্যই আধার খান এখন চুমুখোর হয়েছে। ডিজাস্টিং। একটু থেমে মনে মনে আওড়ালো। এখন শুধু কন্ট্রোলের সওয়া বাকি। অতিথিরা সন্ধ্যার সময় বিদায় নিয়ে চলে গিয়েছে। জগতের বুকে রাত্রির আধারের ছায়া নামার সাথে সাথে আকাশটাও হুট করে নিজের স্বাভাবিক রূপ পাল্টে ফেলেছে।
চারিদিকে মেঘ জমা হয়েছে, মাঝে মধ্যে শুকনো আকাশ গুড়গুড় করছে, লোকালয়ে জানান দিচ্ছে মেঘেদের বুক চিরে স্বচ্ছ জলবিন্দু পতিত হবে যে কোনো মুহূর্তে। পাখিরা ডানা ঝাপটিয়ে উড়ে চলেছে নিজেদের নিড়ে ফেরার পথে। রাস্তার কুকুর বিড়াল ঠাঁই নিয়েছে কোনো ভাঙাচোরা পুরাতন বাড়ি, দোকান, ভ্যান গাড়ির নিচে কিংবা কোনো বন্ধ ছাউনি চায়ের দোকানে। মানুষজন দোকানপাট গুছিয়ে বন্ধ করার চেষ্টায় রয়েছে। কেউ কেউ নিজেদের ব্যক্তিগত করে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে, আবার অনেকেই রিকশায় করে যাচ্ছে। ততক্ষণে ব্যস্ত শহরের বুকে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। চোখের পলকে আবহাওয়া বদলে যায়। বৈশাখ মাসের শেষের দিকে ঝড় বৃষ্টি বলে কথা, একটু আধটু তাণ্ডব না করলে জমে। এই সময়টাতে গ্রামগঞ্জের ছেলেমেয়েরা অনেকেই আম কুড়াতে যায়। এটাতে একটা আলাদাই আনন্দ রয়েছে। চারিদিকে হিমশীতল বাতাসের ঢেউ বইছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে এবং আকাশটা ক্ষিপ্ত বাঘের ন্যায় গর্জন তুলছে। মুষলধারে বৃষ্টির বর্ষণে শহরটা ধুয়ে মুছে গেল। শীতল পরিবেশে আলোর মেজাজ গরম হয়ে আছে। সে মূলত আজ আকাশের উপর অভিমান করেছে। মেঘ জমতে দেখে কত শত করে শখ করে শাড়ি পরেছিল। উদ্দেশ্য ছিল ছাদে গিয়ে প্রিয় মানুষটির সাথে বৃষ্টি বিলাস করার। এটার জন্য সে 1 ঘন্টা যাবৎ লোকটার পিছু পিছু ঘুরে কোনো মতে রাজি করিয়েছে। কোন গান গিয়ে স্বামীর সাথে ড্যান্স করবে সেটাও ভেবে রেখেছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে তার পরিকল্পনাতে দমকা হাওয়া বাজপড়া ঢেলে দিয়েছে। আকাশের এমন ভয়ানক তাণ্ডবের মধ্যে যদি সে ছাদে গিয়ে নাচের তাণ্ডব শুরু করে, তাহলে দেখা যাবে সে বিনা টিকিটে সোজা উপরে চলে গিয়েছে। তার এত সহজে আকাশের বাসিন্দা হতে চায় না সে, তাই বুকে পাথর চাপা দিয়ে নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখেছে। আজকের এত সুন্দর সাজগোজ তার সব বৃথা গেল। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা চুই চুই। খারাপ আবহাওয়ার কারণে লোডশেডিং হয়েছে। এদিকে খানবাড়িতে জেনারেটরও কাজ করছে না, হয়তো কোনো সমস্যা হয়েছে। দিন ছাড়া এখন ঠিক করাও যাবে না। আধার আর রাত তাহমিনা খান ও সোবান খানের রুমে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, তিথির রুমেও দেওয়া হয়েছে। রাত একটা মোমবাতি নিয়ে নিজের রুমে চলে গেল। আধারও হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে রুমে এলো। সে নিঃশব্দে হেঁটে এসে টি টেবিলের ওপর মোমবাতিটা রাখলো। শার্টের 2টো বোতাম খুলে সোফার মাঝে শরীরটা এলিয়ে দিয়ে ঘাড় কাত করে অদূরে দাঁড়িয়ে থেকে মনোযোগ সহকারে মোমবাতি চালাতে থাকা রমণীর পানে তাকায়। মেয়েটার ধবধবে সাদা শরীরে তার নিয়ে আসা জর্জেটের বেবি পিঙ্ক রঙা পাতলা শাড়ি। সে কখনো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙের পোশাক নেয়নি, পছন্দও করতো না। তবে এই মেয়েটার জন্য নিজের পছন্দ বদলেছে। মার্কেটে গিয়ে খুঁজে খুঁজে মেয়েটার জন্য ড্রেস শাড়ি নিয়েছে, সাথে কসমেটিকও। শাড়ির লম্বা আঁচল এলোমেলোভাবে কাঁধের উপর তুলে রেখেছে মেয়েটা। ফলস্বরূপ কোমর, মেধিন পেট অনেকটাই উন্মুক্ত, একপাশের সব চুল এনে রাখা। মেয়েটা ডান দিকে ঘাড় সামান্য কাত করে মোমবাতি জ্বালিয়ে রুমের এদিক ওদিক রাখছে। হাঁটার তালে তালে নুপুর রিনচিন শব্দ তুলছে। মোমবাতির হলদেটে আলোয় মেয়েটাকে ভীষণ আবেদনময়ী লাগছে। রমণীর অতুলনীয় সৌন্দর্যে আধারে চোখ দুটো জ্বলছে যাচ্ছে। বারবার তার বেহায়া নজর রমণীর উদরের মাঝে আটকাচ্ছে। বাহিরে ঝড় হলেও এখন তার মনের মাঝে উথাল পাতাল শুরু হয়েছে। আলো নিজের কাজ শেষ করে ড্রেসিং টেবিলের সামনে এসে কানের দুল ও 2 হাতের চড়িগুলো খুলে রেখে দিল। খোলা চুলগুলো হাত খোপা করে আলমারি খুলতেই শুনতে পেল, চেঞ্জ করতে হবে না। আলো আলমারি বন্ধ করে এক ভুরু উঁচিয়ে বলল, কেউ একজন বলেছিল আমাকে শাড়িতে পেতনির মতো লাগে, তাহলে এখন মানা করা হচ্ছে কেন? অনেকদিন পেতনিকে দেখিনি, তাই আজ দেখতে ইচ্ছে করছে। আলো মুখ ভেঙচি কেটে আঁচল ঠিক করে দরজার দিকে যেতেই আধার উঠে এসে পেছন থেকে খপ করে আঁচল টেনে ধরল। আলো একটু আগেই পিন খুলে রেখেছে, যার ফলে তার আঁচল খুলে গেল। সে তড়াক করে পেছনে ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই আপনার সমস্যা কি? শুধু এটা সেটা ধরে টানাটানি করেন কেন? আধার প্রত্যুত্তরে কিছু বলে না, শুধু অপলক নয়নে তাকিয়ে আছে মেয়েটার দিকে। নজর সরিয়ে নিতে চাইলেও পারছে না। সে এত আপত্তি করছে কেন? এই মেয়েটা তো তারই, শুধুমাত্র তার ব্যক্তিগত বউ। তাহলে দেখাই যায়। অন্যদিকে আলো নিজের ওপর মানুষটার গভীর দৃষ্টি অনুভব করে পেছনে ঘুরে দাঁড়ায়। আঁচল ধরে টানাটানি করার সময় আধার নিচ থেকেই ছেড়ে দিল। জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিলে? আলো আঁচল ঠিক করতে করতে জবাব দিল, ঘুম ধরছে না, তাই ভাবলাম চা খেতে খেতে বৃষ্টি দেখবো। তুমি রুমে থাকো, আমি বানিয়ে আনছি। একথা বলে আধার চলে গেল। ফিরল কিছুক্ষণ পর। বইয়ের হাতে চায়ের কাপ দিয়ে নিজে কফির মগ নিয়ে সোফায় বসলো। আলো ধোয়াটা চায় চুমুক দিয়ে মুস্কি হেসে বলল, বৃষ্টির সময় এমন মজাদার চা পেলে মন্দ হয় না স্যার। আধার কফির মগে লম্বা চুমুক দিয়ে ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, আজ থেকে না হয় বৃষ্টির সময় তোমাকে চা বানিয়ে খাওয়ানোর দায়িত্বটুকু আমার। আপনি খুব ভালো। আলো একগাল হেসে কথাটি বলে বারান্দায় চলে গেল।
আধার সেদিকে তাকিয়ে থেকে এক নিঃশ্বাসে কফি শেষ করলো। তারপর বিড়বিড় করে বলল, আর যদি একটু খারাপ হয় তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কোনো জবাব এলো না। আধার দুহাতে মাথার চুল খামচে ধরে বসে থাকলো। সে মেয়েটাকে আরো সময় দিবে নাকি নিজের সূক্ষ্ম চাহিদাকে পূরণ করবে ঠিক বুঝতে পারছে না। তার মনটা বড়ই ছটফট করছে মেয়েটাকে একান্তেই কাছে পাওয়ার জন্য। অথচ মাথামোটা বউটা তার কিছুই বোঝে না। শুধু শুধু সে অসহনীয় যন্ত্রণায় পড়ছে। আলো ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে বৃষ্টি দেখছে আর চা খাচ্ছে। ইচ্ছে তো করছে ভিজতে, কিন্তু বজ্রপাত ও ঝড়ঝাপটার জন্য ইচ্ছেটা গায়েব হয়ে যায়। এই খারাপ আবহাওয়াতে ভিজলে দেখা যাবে বিদ্যুতের ঝটকা খেয়ে কাল্লাভূত হয়ে আকাশে উড়াল দিয়েছে। তাই আপাতত সে এই ঝুঁকি নিতে নারাজ। আলো বাম হাত বাড়িয়ে বৃষ্টির স্বচ্ছ পানি ছুঁয়ে দিল। বাতাসের দাপটে পানি উড়ে এসে তার সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। মৃদুভাবে শাড়ির আঁচল খোলা চুল উঠছে। এক মনে বৃষ্টির ভয়ঙ্কর সুন্দর দৃশ্য উপভোগ করছিল আলো। তখন উন্মুক্ত কাঁধে গরম নিঃশ্বাস আশ্রে পড়ল। তবে সে পেছনে ফিরে তাকায় না, কারণ সে জানে এই মানুষটা কে হতে পারে। মিসেস খান, হুম, বৃষ্টি তোমার খুব প্রিয় তাই না? খুব। আলো হেসে জবাব দিল। একটু পরে নিজের উদরের মাঝে শক্তপোক্ত পুরুষালী দুহাতের গাঢ় স্পর্শে কেঁপে উঠল তার নারী দেহ। আলো চায়ের কাপ শক্ত করে চেপে ধরল। আধার অনেকটা সময় নিয়ে অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে খোলা চুলে মুখ ডুবিয়ে রইল। তারপর ধীর কণ্ঠে আওড়ালো, আজ এই মুহূর্তে যদি আমি ভীষণ অবাধ্য হই তাহলে কি তুমি মাইন্ড করবে? আলো বুঝতে পারল না, তাই সে জিজ্ঞেস করলো। মানে? আধার চোখ বুজে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিয়ে ফিসফিসিয়ে বলল, আজকের রাতটা একটু স্পেশাল ভাবে উপভোগ করতে চাই। তা করুন না। আমি কি আপনাকে বেঁধে রেখেছি নাকি বস্তায় পুরে রেখেছি? আজ রাতে সঙ্গী হবে আমার? আলো পেছনে ফিরে চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞেস করলো, আমি না হলে কি অন্য কাউকে সঙ্গী বানাবেন? হুম, ভেবে দেখতে পারি। প্রিয় মানুষটির কথা শুনে আলোর মুখটা ভার হয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলার চেষ্টা করলো, আপনি যদি অন্য কারোর সাথে বৃষ্টি উপভোগ করেন তাহলে আমিও বাইরে গিয়ে অন্য কারোর সাথে ঘুরবো, ফিরবো, নাচবো, আড্ডা দিব। আধার ঠোঁট কামড়ে হাসলো। ঝুঁকে এসে কানের লতিতে ঠোঁট দিয়ে হিসিয়ে বলল, আমি আজ যা করব সব তোমার সাথে। বাট আই এম নট ইন্টারেস্টেড। আধার কিছু একটা ভেবে আলোকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কপালে স্লাইড করতে করতে বিড়বিড় করে বলল, ভেবেছিলাম আজ তোমাকে একটা চমৎকার সারপ্রাইজ গিফট দিব, বাট এখন আর ইচ্ছে সারপ্রাইজ গিফটের কথা শুনে আলোর চোখ দুটো চিকচিক করে উঠল। সে চায়ের কাপ দোলনায় রেখে এসে জানতে চাইল। কি গিফট? নেই, জানি না। আলো থমথমে মুখে বলল, এটা আগে তো বলবেন। আচ্ছা, আমি আপনার সঙ্গী হব। আজ পুরো রাত আপনার সাথে বৃষ্টি উপভোগ করব, ওকে? আধার মনে মনে বাঁকা হাসলো। সে এগিয়ে এসে রমণীর কোমর চেপে ধরে ফিসফিসিয়ে বলল, যা বলছো ভেবে বলছো তো? আজ কিন্তু পুরো রাত আমাকে দিতে হবে, চাইলেও ছাড়া পাবে না। আলো ঠোঁট কামড়ে ভাবতে লাগলো, একটা রাতই তো জেগে থাকতে হবে। প্রিয় মানুষটার পাশে বসে থেকে কাঁধে মাথা ঠেকিয়ে বৃষ্টি উপভোগ করার ভাগ্য কজনের হয়। তাই সে অত কিছু না ভেবে রাজি হয়ে যায়। তারপর বলে, এখন আমার গিফট দিন। আধার ফিচেল হেসে প্রিয়তমার গালে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে হাসকি স্বরে বলল, দেব, আজ তোমাকে এমন একটা সারপ্রাইজ দিব যেটা তুমি চাইলেও কখনো ভুলতে পারবে না। বিশেষ করে আজকের এই রাতটা। বাকিদের কাছে আজ রাতটা বৃষ্টিময় হলেও তোমার কাছে হবে সুখময় রাত। আলো মুস্কি হেসে স্বামীর গলা জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, আপনি আমার পাশে থাকলে আমি সব সময়ই সুখী। আধার মাথা নিচু করে ঠোঁটের কোণে শব্দ করে চুমু খেয়ে ঠান্ডা গলায় শুধালো, সারপ্রাইজ গিফট নেওয়ার জন্য প্রস্তুত মিসেস আধার খান? আলো খুশিতে বাকবাকম। তার গিফট পেতে প্রচুর ভালো লাগে, আর সেটা যদি হয় ভালোবাসার মানুষটির তরফ থেকে, তাহলে তার কথাই নেই। তাই সে জলদি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে চাই আপনি আমাকে এবার কি দেন। তবে যেটাই দিন না কেন আমি খুব খুশি। আদার কিছুক্ষণ অপলক নয়নে মেয়েটার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থেকে চট করে পাজা কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। পুরো রুম জুড়ে তখন মোমবাতির সোনালি আলোয় আলোময় হয়ে আছে। বাতাসে জানালার পর্দাগুলো এলোমেলোভাবে উড়ে চলেছে। হালকা বৃষ্টির ঝাপটাও আসছে। পিঠির নিচে নরম বিছানার স্পর্শ পেতেই আলোর ভুরু কুঁচকে গেল। সে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই অনুভব করলো একজোড়া কোমল পুরু ঠোঁটের মাঝে তার ঠোঁট জোড়া হারিয়ে গেছে। আলোর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে আদৌ কেমন রিয়াকশন দিবে ঠিক বুঝে উঠতে পারল না। ওদিকে একজোড়া ঠোঁট ক্রমশই তার ঠোঁটের ভাঁজে প্রবেশ করে চলেছে।
আলো দুহাতে বিছানা চাদর খামচে ধরে চোখ বুজে নিল। এক পর্যায়ে সে শ্বাস নিতে না পেরে ছটফটিয়ে উঠল। তবে আধা রাস্তাকে একটুও ছাড়ল না, উল্টো আরো গাঢ়ভাবে চুম্বন করতে উন্মাদিত হলো। আপনি আপনি আলো জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে কিছু বলতে চাইল, কিন্তু পারছে না। আর একটু হলেই সে নির্ঘাত দম আটকে মারা যেত। সে একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে কিছু বলবে, তখনই খেয়াল করলো লোকটা কেমন নেশাভরা চোখে তাকিয়ে থেকে ব্যস্ত হাতে শার্টের বোতামগুলো খুলছে। আলো অজান্তেই ভয়ে শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় জানতে চাইল। অমন করে তাকিয়ে আছেন কেন? আর আর শার্টই বা খুলছেন কেন? আপনি না একটু আগে বললেন বৃষ্টি উপভোগ করবেন, তাহলে? করবো তো, বাট বৃষ্টি নয়, তোমাকে। আলো আতকে উঠল। তড়িঘড়ি করে কিছু বলতে যাবে, তখন আদা ঝুঁকে এসে ঠোঁটের মাঝে তর্জনী আঙুল রেখে হিসিয়ে বলল। চুপ, একদম চুপ। কোনো কথা বলবে না, শুধু আমাকে অনুভব করবে। আজ এই মুহূর্তে যা কিছু হয়ে যাক না কেন, তবু আমাকে বাধা দেওয়ার চেষ্টা একটুও করবে না। কারণ আজ আমি ভীষণ অবাধ্য হব। যতটা অবাধ্য হলে তোমার মাঝে নিজেকে সম্পূর্ণ বিলীন করতে পারবো, ঠিক ততটাই অবাধ্য হতে চাই। একটু থেমে পুনরায় আওড়ালো। কষ্ট হলেও আজ রাতটা আমাকে সহ্য করে নাও, জান। কথা বলে আধার নিচের সমস্ত ভার আলোর ছোট্ট শরীরের ওপর ছেড়ে দিল। এক হাতে ঘাড় চেপে ধরে প্রিয়তমার রক্তিম ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরল, অপর হাতে কমফোর্টার টেনে দুটো শরীরকে ঢেকে নিল আবরণের আড়ালে। সময়ের সাথে সাথে আধার খান ভদ্রলোকের খোলস ছেড়ে বেরিয়ে এলো। অতঃপর আজ দুটো দেহ প্রাণ একে অপরের সাথে মিলেমিশে একাকার হলো। দুজনের মাঝে সমস্ত দূরত্ব ঘুষল, উন্মাদনা বাড়ল, শ্বাস প্রশ্বাস ঘন হলো। একই সাথে দুজনের মধ্যকার অদৃশ্য দেয়াল ভেঙে চুরে নতুন জীবনের সূচনা ঘটল। তাদের এই সুন্দর গভীর মিলনের সাক্ষী হয়ে রইল একটি বৃষ্টিময় রাত। আলোর ঘুম ভাঙল দুপুরবেলায়। একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করল তার সর্বাঙ্গ ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সে চোখ মুখ কুঁচকে কমফোর্টারের ভেতর থেকে মাথা বের করে বালিশের উপর রাখলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো আর ভাবতে লাগলো রাতের কথা। সে সারপ্রাইজ গিফট হিসেবে ভেবেছিল কসমেটিক নয়তো ড্রেস, কারণ মানুষটা তাকে এগুলো দিতেই বেশি পছন্দ করে। কিন্তু শেষ মুহূর্তে এসে তার ভাবনা এক বালতি গোবর ঢেলে দিয়ে অন্য কিছু দিয়েছে, যেটা সে ভাবতেও পারেনি। ভদ্রলোক যে কথা চালে ফাঁসিয়ে এইভাবে ধোকা দিতে পারে সেটা ঘুণাক্ষরেও টের অবধি পায়নি। লোকটাকে দেখে মনে হবে ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ আড়ালে ঠিকই কাঁটাসহ মাছ গিলে খেতে পারে। এসব ভেবে ডান দিকে ঘাড় কাত করে আধো আধো চোখে তাকায়। অসভ্য লোকটা সোফায় বসে থেকে রিল্যাক্স ল্যাপটপে কাজ করছে। পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট, ভেজা চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালে। লালচে ঠোঁট কামড়ে চশমা ভেদ করে কপাল কুঁচকে তাকিয়ে আছে স্ক্রিনে, হয়তো জরুরি কিছু পড়ছে। আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে যখন নজর সরিয়ে নিবে, তখনই মানুষটার সাথে চোখাচোখি হয়ে যায়। সে চট করে মাথা সোজা করলো। আজ লোকটার দিকে তাকাতেও কেন জানি ভীষণ লজ্জা করছে। আর ইউ ওকে মিসেস খান? আলো প্রত্যুত্তরে জবাব না দিয়ে উঠে বসলো। মাথা নিচু করে দুহাতে পরনের শার্টের খোলা দুটো বোতাম লাগালো। তারপর এলোমেলো চুলগুলো হাতখোপা করে রেখে দিল। শরীর থেকে কমফোর্টার সরিয়ে বিছানা থেকে নামতে গেলে আধার উঠে এসে ধীর কণ্ঠে বলল, আমি সাহায্য করব? আলো দাঁত কিরমির করে বলল। আমার পা ভেঙে যায়নি। আধার দুহাত প্যান্টের পকেটে গুজে কাত নাচিয়ে বলল। অ্যাজ ইউ উইশ। আলো কিছু না বলে বিছানা থেকে নেমে সামনে পা বাড়াতেই টের পেল তার পা দুটো অবশ হয়ে আছে। তবুও সে বাহিরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো, কিন্তু বেশিক্ষণ অভিনয় করতে পারল না। কয়েক কদম হাঁটার পরই ধপাস করে ফ্লোরের মাঝে আছড়ে পড়ল। মেয়েটার নাজেহাল অবস্থা দেখে আধার ঠোঁট কামড়ে হেসে সামনে হাঁটু গেড়ে বসলো এবং গমগমে গলায় বলল, সো ম্যাডাম, আপনার পা জোড়া অক্ষত থাকা সত্ত্বেও কেন হাঁটতে পারছেন না? কথা শুনে আলোর ইচ্ছে করলো মানুষটার মাথার সব চুল টেনে ছিঁড়তে। হুইল চেয়ার লাগবে? তাহলে আমি নিয়ে আসার ব্যবস্থা করছি, কি বলে? আলো রাগান্বিত চোখে তাকিয়ে বাম হাতের তর্জনী তাক করে ঝাঁচালো কণ্ঠে বলল, আমি দুর্বল নই। আই রিপিট, আমি দুর্বল নই। আধার তর্জনী আঙুল ধরে চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলল, রাইট জান, আফটার অল যতটুকু আশা করেছিলাম তার চেয়ে দ্বিগুণ পেয়েছি। আই এম সো ইমপ্রেসড। কথাগুলোর মানে বুঝতে কয়েক মিনিট সময় লাগে আলোর, কিন্তু যখন বুঝতে পারলো তখন বিছানা হাতড়ে বালিশ নিয়ে লোকটার মুখে ছুঁড়ে মেরে চেঁচিয়ে উঠল। চুপ করুন, অসভ্য লোক। আধার বালিশ ধরে নিঃশব্দে হেসে উঠে দাঁড়ায়। আলো সাপের মতো ফোঁসফোঁস করতে করতে স্বামীর দিকে তাকায়। পাষাণ লোকটা সারা রাত তাকে জ্বালিয়ে এখন দিব্যি দাঁত বের করে হাসছে।
অথচ সে শরীরে ব্যথায় মরছে। আলো কোনো মতে উঠে দাঁড়ায়। আধার মনে মনে ভাবল মেয়েটা হয়তো এখন ওয়াশরুমে যাবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে দিয়ে আলো বিছানার মাঝে শুয়ে পড়ল। মেয়েটার কাণ্ড দেখে আধার মাথা নিচু করে হাসল। পরক্ষণে কাছে এসে ঝটকায় কোলে তুলে নিল। শুরুতে তেরামি না করলেও পারতে। আলো দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে গম্ভীর কণ্ঠে বলল, আপনিও শুরুতে নাটক না করে বউয়ের সেবা করলেই পারতেন। আধার মাথা নিচু করে মেয়েটার কেটে যাওয়া ঠোঁটের কোণে শক্ত চুমুক খেল। তারপর ওয়াশরুমের দিকে যেতে যেতে শান্ত গলায় বলল, অর্ধাঙ্গিনীর সেবা করতে এই আধার খান সারা জীবন প্রস্তুত। আলো কিছু না বলে বুকের মাঝে লেপ্টে থাকলো। আধার খুব যত্নের সাথে প্রিয়তমাকে গোসল করিয়ে দিয়ে রুমে নিয়ে এলো। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসিয়ে রেখে চুলগুলো মুছে দিল। আলো মুখ তুলে ভুলেও আয়নার দিকে তাকায় না, অথচ সে অনুভব করতে পারছে একজোড়া তীক্ষ্ণ চোখ তাকে দেখতেই ব্যস্ত। আধার নিজের কাজ শেষ করে আলোকে বিছানায় আধশোয়া করে বসিয়ে দিল। তারপর নিজের শরীর থেকে আধ ভেজা শার্ট খুলে ফেলল। এই পাজি মেয়েটা তাকেও ভিজিয়ে দিয়েছে। আলো আর চোখে স্বামীর নগ্ন পিঠের দিকে তাকায়। সেতে অসংখ্য নখের আঁচড়, খামচি স্পষ্ট, কাঁধও রক্ষা পায়নি। সেখানেও ছোপ ছোপ কামড়ে চিহ্ন। এই জন্যই বুঝি টি শার্টের বদলে শার্ট পরেছে। আলো নজর সরিয়ে নিজের গলা ও কাঁধের দিকে তাকায়। অসভ্য লোকটা তাকেও ইচ্ছে মতো কামড়েছে, তাহলে সে কিভাবে ছেড়ে দিত? তার কল্পনা জল্পনার মধ্যেই আধার চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল এবং ফিরে এলো খাবারের প্লেট নিয়ে। অর্ধাঙ্গিনীর সামনে বসে নিজ হাতে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলো। সেও একই প্লেট থেকে খেলো। জান, আলো ওষুধ খেয়ে বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে চোখ বুজেছিল। সে সময় গলার ভাঁজে নরম ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। আধার সকল ক্ষতস্থানে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর আবারও আদুরে কণ্ঠে ডেকে উঠল, শ্যামা পাখি। আলো ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে নিতে কোনো মতে জবাব দিল, বলুন। সারপ্রাইজ গিফট পছন্দ হয়েছে? লজ্জায় আলোর চেহারা লাল টকটকে হয়ে ওঠে। এহেন কথা শুনে মনে হলো কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কত বড় নির্লজ্জ হলে এমন কথা আবার বড় মুখ করে জিজ্ঞেস করে। আলো হাঁসফাঁস করতে করতে দুহাতে স্বামীকে ঠেলতে শুরু করলো। আবার গ্রীবাদেশ থেকে মুখ তুলে কপাল কুঁচকে বলল, সবসময় এমন ব্যাঙের মতো তিরিং বিরিং করো কেন? তো কি আপনার অসভ্য মার্কা কথা শুনবো? এখানে অসভ্যতামের কি দেখলে আশ্চর্য? তাহলে ওই কথা জিজ্ঞেস করার মানে কি? আধারের কপাল আরও কুঁচকে গেল। সে মেয়েটার বাম হাত সামনে এনে অনামিকা আঙুলের দিকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলল, আমি এটার কথা বলছিলাম। আলো হাতের দিকে তাকায়। অনামিকা আঙুলের মাঝে একখানা ডায়মন্ডের রিং চকচক করছে। রিংটা অর্ধেক চাঁদের আকারে ডিজাইন করা। দেখে এক ফালি চাঁদই লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে স্বয়ং চাঁদ নেমে এসেছে তার হাতে। আলো যতটা না মুগ্ধ হয়েছে তার চেয়ে বেশি বিস্মিত হয়েছে। সে আংটিটা ছুঁয়ে দিয়ে বিস্ময়ে আওড়ালো। চাঁদ? আধার ঝুঁকে হাতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, তুমি আমার অন্ধকার জীবনে আসা এক মুঠো চাঁদের আলো। আর এই তুমি আধারের ব্যক্তিগত চাঁদ। চাঁদের কিন্তু কলঙ্ক থাকে। তোমারও আছে। আলো চোখ দুটো বড় বড় করে জিজ্ঞেস করলো। কই? আধার চোখে চোখ রেখে বলল, যে দেখো, আমি তোমার সেই কলঙ্ক। আলো মুস্কি হেসে মাথা নাড়িয়ে বলল, চাঁদের কলঙ্ক স্বয়ং আধার খান। ব্যাপারটা মন্দ নয়। আধার অর্ধাঙ্গিনীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর শুধালো, বললে না তো গিফট পছন্দ হয়েছে কিনা? আলো ঝুঁকে স্বামীর কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলল, খুব পছন্দ হয়েছে। আর প্রথমটা? আলো দুহাতে মাথার চুল খামছে ধরে টানাটানি করতে করতে বিড়বিড় করে বলল, আপনি ভালো হবেন না, তাই না? আধার হেসে উবুর হয়ে বাহুডোরে শক্ত করে রমণীর পাতলা কোমর আঁকড়ে ধরে পেটের মাঝে মুখ গুজে ফিসফিসিয়ে বলে উঠল, এতদিন তো ভালোই ছিলাম, এখন থেকে না হয় একটু খারাপই হলাম। একটু থেমে পুনরায় আওড়ালো, আজ থেকে শুধু তোমার কাছে আধার খান ব্যাড বয় হয়ে থাকবে, প্রমিস? রাতের বেলায় অফিসে একটা পার্টির আয়োজন করা হয়েছে। একটা ডিল সাকসেস হওয়ায় আজ এই ছোট্ট অনুষ্ঠানটি। অফিসের গ্রাউন্ড ফ্লোর খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। সেথায় মানবীরা গিজগিজ করছে এবং নিজেদের মতো পার্টি এনজয় করছে। এখানে কোনো বাইরের লোক নেই, সবাই অফিসের কর্মচারী। রাত একটা টেবিলে বসে থেকে রেড ওয়াইন খাচ্ছে, কিন্তু অতিরিক্ত না। যতটুকু খেলে নেশায় বোধ হবে না, ঠিক ততটুকুই খেয়েছে। তার আগে থেকে এই নেশা করার অভ্যেস আছে। দেশের বাইরে থাকাকালীন প্রতিদিন খেত, এই জন্য এখন একটু খেলে সহজে নেশায় মাতাল হয় না। অস্ট্রেলিয়ায় থাকাকালীন একবার বড় ভাইকে ড্রিঙ্ক করিয়েছিল,
ছেলেটা নর্মাল ড্রিঙ্ক ভেবে খেয়েছিল, কিন্তু সে কি জানতো এই নর্মাল ড্রিঙ্কে তার ছোট ভাই নেশাক্ত কিছু মিশিয়ে রেখেছিল। রাতের প্ল্যান ছিল বড় ভাইকে মাতাল করে মেয়ের কাছে পাঠাবে, কারণ সারাক্ষণ তাকে চরিত্র নিয়ে কথা শোনাতো। তাই সেও ঠিক করে বড় ভাইয়ের ফুলের মতো চরিত্রে একটু দাগ লাগাবে, যেন সেও পাল্টা জবাব দিতে পারে। সব কিছু তার প্ল্যান মতোই হয়েছিল। বিদেশি সুন্দরী রমণীকেও বড় ভাইয়ের রুমে পাঠিয়েছিল, কিন্তু তার অতি ভদ্রলোক ভাই মাতাল অবস্থায় থেকে ওই মেয়েটার দুগাল চড়িয়ে লাল করে দিয়েছিল। ওই রাতে শুধু বিদেশি রমণী মার খায়নি, সাথে সেও খেয়েছিল। এমনকি সকালে নেশা কেটে যাওয়ার পর তাকে আবারও গণধোলাই দিয়েছে। বড় ভাইয়ের হাতে মার খেয়ে 1 সপ্তাহের মতো হাসপাতালে পড়েছিল। সেদিন থেকেই তার মনে অনেক রাগ জমে, তাই তো বড় ভাইকে বেশি পাত্তা দেয় না। সে সবসময় নিজ মর্জি অনুযায়ী চলাফেরা করে এসেছে, কিন্তু এই 1.5 বছরের মধ্যে সে অন্যরূপে বড় ভাইকে আবিষ্কার করে। সে এতগুলো বছর নানাভাবে কষ্ট দিয়েছে, কথায় কথায় অপমানও করেছে। সে সারাক্ষণ খারাপ ব্যবহার করলেও কখনো তার ভাই খারাপ ব্যবহার করেনি, বরং সব কিছু মুখ বুজে হজম করে নিয়েছে। এত কিছুর পরও তাদের কোনো কমতি অনুভব করতে দেয়নি, উল্টো নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করেছে এবং করে আসছেও। অথচ সে বড় ভাইয়ের মূল্য দিতে পারল না। আজকাল এগুলো ভাবলে বড্ড আফসোস হয় রাতের। সে যখন থেকে ইনকাম করতে শুরু করেছে তখন থেকে বুঝতে পেরেছে টাকা কামানো ঠিক কতটা কষ্টের। সময়ের সাথে সাথে সে একটু একটু করে বড় ভাইয়ের কষ্ট উপলব্ধি করতে পেরেছে। একই সাথে অতীতের কিছু খারাপ দৃশ্য বারবার তাড়া করে বেড়ায়। সে এতটা খারাপ না হলেও পারত। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল রাত। অতীতে করা কাজগুলো তার মুছে ফেলতে পারবে না, তবে সে বর্তমানে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছে। এই যে এখন সেও প্রতি মাসে বাড়িতে টাকা দেয় আর বাদবাকি নিজের হাত খরচ হিসেবে রাখে। সে আগের মতো আর অতিরিক্ত খরচ করে না, এখন সব কিছু ভেবে চিনতে মেপে মেপে খরচ করে। সে একটু হলেও বড় ভাই নামক মানুষটার কাঁধের ভার কমাতে চায়। ছেলেটা অনেক করেছে তাদের জন্য, এখন থেকে না হয় সে সব দায়িত্ব নেবে। হাই হ্যান্ডসাম। একটা চেয়ার টেনে নিয়ে একজন রমণী এসে রাতের পাশে বসলো। এটা দেখে ছেলেটার কপাল কুঁচকে গেল, তবে পাত্তা না দিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বলল, বাই। রমণী হাসলো, অতঃপর বলল, আমি তোমার ব্যাপারে জানি রাত। হোয়াট ডু ইউ মিন? আই মিন ইউ আর এ প্লে বয়। অচেনা মেয়েটার মুখে এমন কথা শুনেও রাত শান্ত। সে ওয়াইন শেষ করে ধীর কণ্ঠে বলল, তাহলে আপনি আমার সামনে কেন? আপনি কি জানেন না খারাপ ছেলেদের থেকে দূরে থাকতে হয়? খারাপ ছেলে যদি এত হট হয় তাহলে কাছে আসাই যায়। কি বলতে যাচ্ছেন সোজাসুজি বলুন। তোমাকে চাই আমার। মেয়েটার অঙ্গভঙ্গি ও হাবভাব রেখে রাত আগেই বুঝতে পেরেছিল এমন কিছুই বলবে। হাজার হোক সে এসবে অনেকটাই পরিচিত। অনেকটা দেরি করে ফেলেছেন মিস, আমি আর এইসবে নেই। যুবকের কথা শুনে মেয়েটা অসন্তুষ্ট হলো। সেই শুরু থেকে ছেলেটাকে দেখে আসছে, এমনকি কাজের বাহানা দিয়েও হুটহাট করে কাছে যাওয়ার চেষ্টা করত। কিন্তু ছেলেটা কথা বলা তো থাক, সামান্য তাকায় না পর্যন্ত। তখনই বুঝতে পেরেছিল হয়তো নিজেকে ভালো করার চেষ্টা করছে। তবুও সে আজ এসেছে, আর এতদিন যেটা সন্দেহ করেছে এখন সেটাই সত্য হলো। ঠিক আছে, চলো বিয়ে করে নিই। মেয়েটার এহনো কথা শুনে রাতের মুখ থেকে সব মাতটুকু টেবিলের উপর ছিটকে পড়ল। সে টিস্যু দিয়ে মুখ মুছে অদ্ভুত চোখে তাকায়, তারপর দাঁতে দাঁত পিষে বলল, আমার রেড কাপড়ের বদলে যদি নরম গালে গরম থাপ্পড় পড়ে তাহলে ব্যাপারটা কেমন হবে? খুবই জঘন্য। পাশ থেকে খুব চেনা মেয়েলি কণ্ঠস্বর শুনে রাত ঘাড় গড়িয়ে তাকায়। ঈশিতা বুকে দুহাত বেঁধে চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছে। সিনিয়র ম্যামকে দেখা মাত্রই মেয়েটা কেটে পড়ল। ঈশিতা এসে অন্য চেয়ারে বসতে বসতে বলল, চলুন বিয়ে করে নিন। রাত বাঁকা হেসে বলল, চলুন বিয়ের আগে বাসর করে নেই। সি, আপনি কত অশীল। আর আপনি বড়ই সুশীল। আরে বাবা, আমি তো মজা করছিলাম। আমিও মজা করছিলাম। ঈশিতা কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল। আপনি প্লে বয়? রাত শান্ত গলায় বলল, ছিলাম, বাট এখন বড় ভাইয়ের মতো জেন্টলম্যান হওয়ার চেষ্টা করছি। সে আমার থেকে 1000 গুণ ভালো, অথচ আমি ব্যাড বয়। অতীতে আপনি না হয় খারাপ ছিলেন, কিন্তু বর্তমানে তো চেষ্টা করছেন ভালো হওয়ার। এটাই বা কজন করে? রাত শব্দ করে শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে উঠল, অবশেষে কোনো মেয়ে এই খারাপ আমিটাকে বুঝলো। আজ সারাটা দিন রুমের ভেতরেই কেটে গিয়েছে আলোর।
মানুষটা কই যেন গেছে, আর সে একা একা মুরগির বাচ্চার মতো ঝিমাচ্ছে। আলো বিরক্তিতে আশেপাশে তাকায়, তারপর আস্তে ধীরে বিছানা থেকে নেমে রুমের বাইরে গেল। তার শরীরটা এখন কিছুটা সুস্থ আছে। ড্রয়িং রুমে কাউকে দেখতে পেল না। আলো সোজা রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখে কিছু খাওয়ার জন্য আছে কিনা। মিষ্টি দেখে আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল। সে চটপট মিষ্টি নিয়ে খেতে খেতে ড্রয়িং রুমে এলো, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারল না। ছুটে এসে বেসিনে বমি করতে শুরু করলো। তুমি প্রেগনেন্ট? অপ্রত্যাশিত বাক্যটি শুনে আলো চমকে উঠল। তড়াক করে পিছনে তাকিয়ে দেখে তাহমিনা খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। সে চোখ মুখ ধুয়ে ধীর কণ্ঠে বলল, আপনার ভুল হচ্ছে মা। তাহলে হুটহাট করে বমি কেন করো? আলো কি জবাব দিবে বুঝতে পারল না। তার ছোটবেলা থেকেই হুটহাট বমি করার কাজে বাজে অভ্যাস আছে। বেশিরভাগ পেট খারাপ হলেই সে বমি করে। কিছুদিন ধরেই তার পেট কেমন জানি করছে। এটার জন্য ডাক্তার দেখাতে হবে, নয়তো এসবের জন্য সে ফেঁসে যাবে। সত্যি করে বলো, তোমার পেটে কার বাচ্চা? আলো অবাক চোখে তাকায়। কার বাচ্চা মানে? এই মহিলা কি বলতে চাচ্ছে? আপনি এসব কি বলছেন মা? আমি কেন প্রেগনেন্ট হতে যাব? আসলে আমার পেটের মধ্যে সমস্যা হয়েছে, এই জন্য। তাহলে এটা কি? কথা বলে তাহমিনা খান একটা প্রেগন্যান্সির কিট বাড়িয়ে ধরল। আলো অবিশ্বাস চোখে ওই লাল দুটো চিহ্নের দিকে তাকায়। তাহমিনা খান তাচ্ছিল্যের সুরে বললেন, তোমার মতো মেয়েকে আমার ভালো করে চেনা আছে। নিশ্চয় কোথাও গিয়ে নষ্টামি করে নিজের গর্ভে সন্তান ধারণ করেছো। ছি, লজ্জা করলো না তোমার? আধার স্ত্রীর অধিকার না দেওয়ায় তুমি এমনটা করলে? আলোর পুরো পৃথিবী ভন ভন করে ঘুরে উঠল। সে কিছু বলতে যাবে, তখনই খেয়াল করলো দরজা খুলে আধার স্যার প্রবেশ করছে। কি হয়েছে এখানে? আর তুমি নিচে কেন? আলো কোনো জবাব দিল না, শুধু অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। মেয়েটার চোখে পানি দেখে আধার অস্থির হলো। তড়িঘড়ি করে কাছে এসে দোকালে হাত রেখে বিচলিত কণ্ঠে শুধালো, খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? আলো স্বামীর বুকে মুখ গুজে দিল। এত বড় একটা মিথ্যা অপবাদ কিভাবে দিতে পারলেন তাহমিনা খান? তার মানে তুমিও জানো এই মেয়ে মা হতে চলেছে? তাহমিনা খানের কথা শুনে যেন আধার আকাশ থেকে পড়ল। পর মুহূর্তে চিল্লিয়ে উঠল। হোয়াট ননসেন্স! ও কেন এখন মা হতে যাবে? তাহমিনা খান নিজের হাতে থাকা কিট দেখিয়ে বলল। এরপরও আমাকে অবিশ্বাস করবে? আধার এক পলক লাল দাগের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এটা আমার বউয়ের না, নিশ্চয়ই আশরাফ খানের সেকেন্ড বউয়ের। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস ছোট মা। আধার, বড় ছেলের মুখে এমন ভয়ানক কথা শুনে তাহমিনা খান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। পর মুহূর্তে চিৎকার করে উঠলেন, কত বড় সাহস ছেলেটার! তার সামনে দাঁড়িয়ে তার চরিত্রের দিকে আঙুল তুলছে। এখন কি ওনার মা হওয়ার বয়স? যেখানে দাদি নানি হওয়ার কথা, সেখানে এমন জঘন্য অপবাদ শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। অথচ এই মানুষটা একটু আগে ছেলের বৌমা চরিত্রের দিকে আঙুল তুলল, আর এখন নিজের বেলায় তেলে বেগুনে জ্বলে উঠল। কথায় আছে, অন্যের বেলায় 4 আনা আর নিজের বেলায় 16 আনা। ঠিক তেমনটাই তাহমিনা খান। ছোট বৌমার গর্জন শুনে নিচের রুম থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন সোভান খান। তিনি এশারের নামাজ পড়ে একটু শুয়েছিলেন। ড্রয়িং রুমে এসে পরিবেশ যথেষ্ট গরম দেখলেন। এখন চিৎকার করছেন কেন? এসব বলার আগে ভাবার দরকার ছিল। যেখানে আমি নিজেই বললাম এখন এমন কিছু হওয়ার চান্স নেই, তবুও আপনি তাড়ামি করছেন। আমি নাকি আপনি ওর স্বামী? হ্যাঁ? আধার দাঁত কিরমির করে বলে, যেখানে সে গত রাতেই মেয়েটাকে নিজের করে নিয়েছে, সেখানে এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হওয়া অসম্ভব। তার উপর সে মেডিসিনও খাইয়ে দিয়েছিল। তাহলে কি এখন বাচ্চা আকাশ থেকে পড়বে নাকি জমিন থেকে বেরোবে? ছেলেটার কথা শুনে তাহমিনা খান চিল্লিয়ে বললেন, তাহলে এই কিট কোথা থেকে এই বাড়িতে এলো? নিশ্চয় তোমার বউ পরীক্ষা করেছে, আর তোমার অজান্তেই মেয়েটা এমন কিছু করেছে যার ফল ওর পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একথা শুনে আধারের চেহারা ভয়ঙ্কর লাল হয়ে যায়। তাহমিনা খানের জায়গায় যদি এখন কোনো পুরুষ হতো, তাহলে এতক্ষণে হাসপাতালে পৌঁছে যেত। তাহমিনা, তুমি এসব কি বলছো? সোভান খান ধমকে ওঠেন, মেয়েটা কি সব আবল তাবল বলছে আশ্চর্য। অন্যদিকে আধার যথেষ্ট নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এটার পেছনে যে আপনার হাত পা নেই তার প্রমাণ কি? এখানে আমার কোনো মতলব নেই, যা সত্যি এবং দেখেছি সেটাই বললাম। আর কিছুদিন ধরেও খেয়াল করছি এই মেয়েটা হুটহাট বমি করছে আর টক জাতীয় খাবার খাচ্ছে। তুমি কি মেয়েটার শারীরিক পরিবর্তন বুঝতে পারোনি? হুট করে এত সুন্দর হওয়ার মানে কি? একটা মেয়ে যখন মাতৃত্বের স্বাদ পায় তখনই এমন পরিবর্তন হয়। আধার চোখ বুজে শ্বাস নিল। মেয়েটা 1.5 বছর অসুস্থ ছিল, 1 বছর তো কোমায় ছিল। কড়া কড়া ওষুধের জন্য শরীরটা পাটকাঠির মতো হয়ে যায়, একদম নেতিয়ে পড়েছিল। কিন্তু
সে তো এ বাড়িতে নিয়ে এসে মেয়েটাকে একটু একটু করে সুস্থ করেছে। গাইনি ডাক্তার থেকে শুরু করে সব কিছু দেখিয়েছে, সাথে পুষ্টিকর খাবার তো ছিলই, এমনকি ভিটামিন ক্যালসিয়ামও খেয়েছে মেয়েটা, কারণ ভেতর থেকে খুবই দুর্বল ছিল। এত এত যত্ন নেওয়ার পর মেয়েটা পুরোপুরি সুস্থ হয় এবং শারীরিক পরিবর্তনটাও মারাত্মকভাবে হয়। তাই বলে এমন জঘন্য চিন্তাভাবনা করবে? মানুষ কি সবসময় এক থাকে? সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, সেখানে তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার, অথচ এটাকে ঘৃণিত হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না, নয়তো এর ফল খুবই খারাপ হবে। আমার বইয়ের চরিত্রের দিকে যে ব্যক্তি আঙ্গুল তোলার চেষ্টা করবে, ওই আঙ্গুল কিন্তু আমি কেটে ফেলবো। আই রিপিট, কেটে ফেলবো। তাহমিনা খানের চোখ মুখ শক্ত হয়। ওদিকে আলো স্বামীর বুকে মুখ গুজে রাখা অবস্থায় চোখের জলে শার্ট ভেজাচ্ছে। আধা চোয়াল শক্ত করে এক হাতে অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে আছে। সোবান খান শক্ত গলায় বলে, তুমি একজন মেয়েকে হয়ে অন্য একটা মেয়ের এত বড় নোংরা অপবাদ কিভাবে দিতে পারলে তাহমিনা? সোজা চরিত্রের দিকে আঙ্গুল তুললে? সামান্য কিছু বিষয় নিয়ে এমন জঘন্য অপবাদ দিতে পারলে? শুধু শুধু মেয়েটাকে মানসিকভাবে হেনস্থা করছো। তাহমিনা খান শ্বশুরের দিকে এগিয়ে এসে কিট দেখিয়ে বললেন। তাহলে এটা কার বাবা? সোবান খান কিছু বলতে যাবেন, তখনই দোতলা থেকে ভেসে এলো কিছু অপ্রত্যাশিত বাক্য। অফিসের পার্টি শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যায়, আর আজ আকাশটাও ভালো নেই, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি আসতে পারে। তাই সকালে ডিনার করে বেরিয়ে পড়েছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। রাত এক হাতে ব্যাগ ও আরেক হাতে কাঁধে কোট ঝুলিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে পার্কিং প্লেসে। নিজের বাইকের কাছে এসে খেয়াল করলো একটা মাতাল মেয়ের বাহু চেপে ধরে টেনে টুনে গাড়ির ভেতরে ঢোকানোর চেষ্টা করছে যুবক। এই দৃশ্য দেখে রাতের কপাল কুঁচকে গেল, কারণ সে মেয়েটাকে একটু হলেও চেনে। তাই ব্যাগ কোট বাইকে রেখে এক হাতে প্যান্টের পকেটে গুছে অন্য হাতে গলার টাইয়ের নট ঢিলে করতে করতে এগিয়ে গেল। এক্সকিউজ মি। হঠাৎই পেছন থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে যুবক চমকে ঘুরে দাঁড়ায়। সুদর্শন পুরুষটিকে দেখে ঈশিতা একগাল হেসে বাম হাত নাড়িয়ে মাতাল কণ্ঠে বলল, হাই নটি বয়। রাত এক পলক মেয়েটার হাস্যোজ্জ্বল চেহারার দিকে তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল, কারণ মেয়েটার হাসি মাখা মুখ একদম তার বোম্বাই মরিচের মতো, সাথে কিছুটা স্বভাবও এক, সারাক্ষণ ফটর ফটর করতেই থাকে। সে পাশে দাঁড়ানো যুবকের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি মেয়েটাকে চেনেন? ছেলেটা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ও আমার কাজিন। আর ভুলবশত ড্রিঙ্ক করেছে, তাই বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু আপনি তার কে হন? রাত মেয়েটার দিকে তাকিয়ে থেকে জবাব দিল, কেউ না। একথা বলে বড় বড় পা ফেলে চলে যেতে শুরু করলো। তখন ঈশিতা পেছন থেকে চেঁচিয়ে উঠল, আমাকে রেখে যাবেন না। আমার কোনো কাজিন নেই, শুধু ছোট ভাই আর একটা ছোট বোন আছে, আর মা ছাড়া কেউ নেই, কেউ নেই। মেয়েটার কথা শুনে রাতের পাজোড়া থেমে যায়। মুহূর্তেই তার যা বোঝার তা হয়ে গেল। সে পেছনে ঘুরে হনহনি এসে যুবকের কাছ থেকে এক ঝটকায় মেয়েটাকে ছিনিয়ে নিল। ঈশিতা এসে আষ্টে পড়ল শক্ত বুকের মাঝে। ভয় পেয়ে দুহাতে খামছে তুলল বুকের কাছটায় শার্টের অংশ। চোখের সামনে থেকে যাবি নাকি বসকে কমপ্লেন করব? সাথে ধোলায়ও কিন্তু ফ্রি। নেশার কারণে মেয়েটা ভুলভাল বকছে, আর আপনিও সেটা সত্যি ভেবে নিয়েছেন। আমাকে দেখে কি তোর ফিডার খাওয়া বাচ্চা মনে হয়? যেটা বোঝালি আর বুঝে গেলাম। নেশা করার ফলে পেটের ভিতরে সব সত্য বেরিয়ে আসে, আর তুই বলছিস কি না মেয়েটা মিথ্যা বলছে? এই ড্রিঙ্কস করার জন্যই আমি আমার ভাইকে সব সত্য কথা বলে দিতাম, তারপর কেলানি খেতাম। আর শালা তুই উল্টো আমাকে এসে টুপি পরানোর চেষ্টা করছিস। দেখুন, আপনি কিন্তু ঝামেলা করছেন। আমি বসকে বলে দেব আপনি ঈশিতাকে জোর করে নিয়ে যাচ্ছেন। রাত হেসে ছেলেটার সামনে ঈশিতার শাড়ির আঁচল ভেদ করে কোমর চেপে ধরে আরো ঘনিষ্ঠ করে নিল। তারপর হিসিয়ে বলল, শুধু জোর করে নিয়ে যাও কেন? তোর বসকে গিয়ে এটাও বল আমি ওকে ছুঁয়েছি। ছেলেটা কিছুটা দমে গেল, জ্বর গলায় বলল, ও যে আপনার কাছে সেফ, সেটার কি গ্যারান্টি? রাত ভুরু চুলকিয়ে জবাব দিল, তোর থেকে 1000 গুণ আমার কাছে সেফ থাকবে, বিকজ এই রাত কখনো কোনো মেয়েকে সুযোগ নেয়নি আর না কাউকে জোর করেছে। এটা ঠিক যে রাত কখনোই কোনো মেয়ের সাথে জোর জবরদস্তি করেনি, আর না নিজ থেকে কোনো অফার দেয়। বিদেশে থাকার ফলে খারাপ হয়ে গেছিল, তাও বন্ধুদের পাল্লায় পড়ে। সে একসময় ড্রাগও নিয়েছে, তারপর থেকে এসবের মধ্যে থেকে আর বেরিয়ে আসতে পারেনি। যেখানে রমণীরাই তাকে কাছে টেনে নিয়েছে, সেখানে সেও বাধা দেয়নি। তবে দেশে এসব খুব বেশি চলে না, আর ধীরে ধীরে তার নারীর বাজে নেশাটাও কমে গেছে। মম্পাই মরিসকে দেখার পর তো সে আর কোনো মেয়ের কাছেই চায়নি, একটু হলেও মেয়েটাকে চেয়েছিল।
তবে সেটা নিজের বউ হিসেবে। কিন্তু দিন শেষে মেয়েটা তার ভাবি হিসেবে বের হলো। রাত আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। সে সত্যি মন থেকে চেয়েছিল বোম্বাই মরিচকে, কিন্তু বড় ভাইয়ের জন্য নিজের লিমিট ক্রস করেনি। আর এখন তো মেয়েটাকে চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওই একটা মেয়েই তার ভাইয়ের সুখ। ছেলেটা কখনো কাউকে ভালোবাসবে না বলতে বলতে ঠিকই তার অপছন্দের ছাড়টিকেই ভালোবেসে ফেললো। সব কিছু জেনে শুনেও সে কীভাবে ওই মানুষটার বুক থেকে মেয়েটাকে কেড়ে নেবে, যেখানে মেয়েটাও তাকে ভালোবাসে। এমন সহজ সরল মেয়েটার সুন্দর সংসার সে কিছুতেই ভাঙতে পারবে না। তার চেয়ে বরং তার ভাইয়ের সাথে সুখী শান্তিতে জীবন পার করুন। মাঝে মধ্যে সে বড় ভাইকে একটু জ্বালাবেই, এসব ভেবে আনমনে হাসল রাত। ছেলেটাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে চল শক্ত করে বলল, একটা মেয়ের পাল্লায় পড়ে কিন্তু শুধু শুধু নিজের কেরিয়ারটা হারাবি, সাথে বিনা পরিশ্রমে হাসপাতালের বেডে শুয়ে থাকবি। ছেলেটার কথা বাড়ালো না, তাকে গজগজ করতে করতে চুপচাপ কার নিয়ে চলে গেল। রাত মেয়েটাকে নিজে থেকে দূরে সরিয়ে দিল। তখন ঈশিতা ঘটিয়ে ফেলল এক অঘটন। পার্কিং প্যালেসের পিনপতন নীরবতা ভাঙল থাপ্পড়ের শব্দে। রাত নিচের বাম গালায় হাত রেখে অবিশ্বাস চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। সে মেয়েটাকে রক্ষা করলো, আর মেয়েটাই কিনা তাকে চড় মারলো। তাহলে এটাই কি ভালো কাজের প্রতিদান? ইউ লম্পট। ঈশিতা টালমাটালের মতো হেলতে দুলতে বাক্যটি বলল। দাঁত কিরমির করে জানতে চাইল রাতের কাছে। কি করেছি আমি? প্রত্যুত্তরে মেয়েটা নিজের শাড়ির আঁচল কাঁধে তুলে কোমরের দিকে ইশারা করে ঝাঁঝালো কণ্ঠে বলল, এখানে শুয়েছেন আপনি? রাত নিজের কপাল চেপে ধরল। সে তো ওই ছেলেটার জন্য কোমর শুয়েছিল, আর এর বিনিময়ে সে নরম হাতে গরম থাপ্পড় খেতে হবে সেটা বুঝতে পারেনি। সে চোখ মুখ মুছে দীর্ঘকণ্ঠে বলল, সরি ম্যাম, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। একথা বলে রাত চলে যেতে লাগলো। ঈশিতা চমকে তড়িঘড়ি করে পিছু পিছু ছুটে আসার সময় ভুলবশত জুতার নিচে শাড়ির কুচি পড়ায় মুহূর্তে শাড়ি খুলে গেল। মেয়েটার আর্তনাদ শুনে রাত ঘুরে তাকায় এবং সঙ্গে সঙ্গে নিজের জায়গায় জমে গেল। এভাবে তাকিয়ে না থেকে আমাকে এসে সাহায্য করুন। রাত অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, নিজে খুলেছেন, এখন নিজেই ঠিক করুন, নয়তো আবারও আমাকে লম্পট উপাধি দিবেন। ঈশিতা বিপাকে পড়ে গেল। তার শরীর টলছে আর মাথাটা ভন ভন করে ঘুরছে। ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছে না। হয়তো নেশাটা ধীরে ধীরে বাড়ছে। তবুও সে কোনো মতে শাড়িটা শরীরে পেঁচিয়ে নিল। মেয়েটার কাণ্ড দেখে বেশ বিরক্ত হয় রাত। এমন করে সাপের মতো পেঁচিয়ে রাখলে হাঁটবে কিভাবে, আর যে কোনো সময় খুলেও যেতে পারে। অগত সে নিজে গিয়ে মেয়েটাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। নাও পারফেক্ট। নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায় রাত। ঈশিতা নিজেকে দেখতে দেখতে মাতাল কণ্ঠে বলল, আপনি তো সব কিছুই পারেন। আই নো, এখন অহতুক আমার মাথা না খেয়ে চলুন, আপনাকে বাড়িতে পৌঁছে দেই। ঈশিতা ঠিকমতো হাঁটতে পারছে না। রাত বিরক্তিতে মেয়েটার মাথা চেপে ধরে নিজের সাথে নিয়ে যায়। কোনো মতে ইস্যুকে বাইকের পেছনে বসিয়ে রেখে সেও উঠে পড়ল। গায়ের কোট দিয়ে মাতাল মেয়েটাকে নিজের সাথে বেঁধে রাখলো, যেন ভুলবশত পড়ে না যায়। তারপর হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে ছুটে যেতেই মেয়েটার পিঠের ওপর সব ভার ছেড়ে দিয়ে দুহাতে কোমরসহ মেধিন পেট খামচে ধরে কাঁধে মুখ গুজে রাখলো। রাতের এখন ইচ্ছে করলো তাকে ছোঁয়ার জন্য মেয়েটার মতোই থাপ্পড় মারতে, কিন্তু সে তেমনটা করলো না, কারণ মেয়েটা নিজের হুঁশে নেই। শহরের বুকে ঝিরে ঝিরে বৃষ্টি পড়তে শুরু করেছে। ব্যস্ত রাস্তার বুকে চিরে যানবাহন ছুটে চলেছে নিজেদের গন্তব্যে। অদূর থেকে বিমান যাওয়ার শব্দ ভেসে আসছে। হালকা শীতল বাতাসে এক রমণীর শাড়ির আঁচল বেখেয়ালে উঠছে। খোলা মেঘালয় আকাশের নিচে ঝুম বৃষ্টির মধ্যে নিজ গতিতে ছুটছে একখানা বাইক। স্বচ্ছ জলবিন্দুগুলো যুবক যুবতীকে অনায়াসে ছুঁয়ে দিচ্ছে এবং সর্বাঙ্গে ভিজিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে রমণীর পাতলা শরীর শীতে কেঁপে কেঁপে উঠছে। বৃষ্টির মাঝে একটু উষ্ণতার খোঁজে সামনে বসা ব্যক্তিকে আরও দৃঢ়ভাবে জড়িয়ে ধরল। অথচ যুবকের মধ্যে কোনো হেলদোল নেই। সে তো মনোযোগ সহকারে বাইক রাইডিং করতে ব্যস্ত। হঠাৎ নেশা করার কারণ? যুবকের কথা শুনে ঈশিতা ঝিমাতে ঝিমাতে বলল, আমি আপনার মতো নেশাখোর নই। সেটা তো দেখতেই পাচ্ছি, আপনি কত ভদ্র। হ্যাঁ, রাতের বাচ্চা, মেরে কিন্তু দাঁত ভেঙে দেব। এ কথা শুনে রাত জোরে ব্রেক মারল। ঘাড় পেছনে বাঁকিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কি বললেন? ঈশিতা ছোট বাচ্চাদের মতো ভেজা ঠোঁট গোল গোল করে বলল, বললাম চুমু দিব। রাত কপাল কুঁচকে বিড়বিড় করল, আপনি তো দেখছি বেচারা গিরগিটিকেও হার মানিয়ে দিবেন। আপনার এই বেচারা গিরগিটিকে কেটে কুটে স্যুপ বানিয়ে আপনাকে খাওয়াবো। কত্থু। রাত চোখ মুখ কুঁচকে সোজা হয়ে বসলো। এই মাতাল মেয়েটার পাগলামি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেল। ইচ্ছে তো করছে রাস্তায় ফেলে যেতে, কিন্তু এত রাতে একটা মেয়েকে এইভাবে রেখে যাওয়া সেফ না।
তার উপর সে ভালো মানুষ হতে চাচ্ছে, সেখানে এমন জঘন্য কাজ করার কোনো মানেই হয় না। মেয়েটা আবার নিজের হুঁশিও নেই। আগতেই মাতালের অত্যাচার এখন সহ্য করতে হবে। এটা আমার পেট, কোনো ময়দা মাখানোর ডো নয় যে এভাবে খামচে ধরবেন। রাত নিজের পেটের মাঝে থাকা কোমল হাত জোড়ার দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, এই মেয়েটা হাতের বড় বড় নখ দাবিয়ে দিয়েছে তার পেটে, এমনভাবে খামচে ধরে আছে যেন মনে হচ্ছে মাংস তুলে নেবে, আর না হয় সে পালিয়ে যাবে। আপনি এমন করছেন কেন? একটুই তো ধরেছি। রাত প্রত্যুত্তরে কিছু না বলে বাইক স্টার্ট করে মনে মনে বিড়বিড় করলো, ভাগ্যিস আগের রাতের সাথে সাক্ষাৎ হয়নি আপনার। খানবাড়ির বিশালবহুল ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা ছেয়ে আছে। তিথির বলা সামান্য বাক্যটি এক মুহূর্তে যেন সবাইকে পাথর বানিয়ে দিয়েছে। তাদের কল্পনারও বাইরে ছিল এমন কিছু শুনতে পাবে। আধ্যাত্ম ভেবেছিল তাহমিনা খান প্রেগন্যান্সি কিট অন্য কোথাও থেকে নিয়ে এসেছে, কিন্তু এখন বোনের মুখ থেকে এটা কি শুনল সে? তার মানে তিথিই প্রেগনেন্ট, কিন্তু এটা কি করে সম্ভব? মেয়ের কথা শোনা মাত্রই তাহমিনা খানের হাত থেকে কিট পড়ে গেল। তিনি অবিশ্বাস্য কণ্ঠে শুধালেন, কি বললে তুমি? পরিবারের সামনে এমন জঘন্য পরিস্থিতিতে পড়ে তিথির ইচ্ছে করলো মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যেতে। সে তো চায়নি সবাই এটা জানুক, তাই তো কিট লুকিয়ে ফেলে দিয়েছিল ডাস্টবিনে। কিন্তু ওটা কিভাবে তার মায়ের হাতে পৌঁছালো ঠিক বুঝতে পারছে না। তার উপর তার মা অযথা ওই নির্দোষ মেয়েটাকে দোষারোপ করছে, এমনকি চরিত্র নিয়েও কটু কথা বলতে বাদ রাখেনি। সেই জায়গায় সে কিভাবে চুপ থাকতো? নিজের ভুলের শাস্তি অন্য কেউ পাক সেটা মোটেও চায় না। তাই সে চোখের পানি মুছে শান্ত গলায় বলল, ভাবি নয়, আমি প্রেগনেন্ট। সকালের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাহমিনা খান আর্তনাদ করে উঠলেন, তুমি এত নিজ কাজ কিভাবে করতে পারলে? পরিবারের সম্মানের কথা একবারও ভাবলে না? আর কয়েকদিন পর তোমার এঙ্গেজমেন্ট, আর এখন বলছো তুমি প্রেগনেন্ট। ছি, এমন ঘৃণিত কাজ করার সময় লজ্জা করলো না? তোমাকে তো আমার মেয়ে ভাবতেও ঘৃণা করছে। তিথি মাথা নিচু করে নিল। সোবান খান ছোট বৌমার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, অন্য একজনের চরিত্র সমস্যা খুঁজতে ছিলে তুমি, অথচ তোমার গর্ভের সন্তানই চরিত্রের সমস্যা। তাহমিনা খান ছলছল নয়নে মেয়ের দিকে তাকিয়ে আছে। তিনি ভাবতেই পারেননি ওনার মেয়ে এমন কিছু করে বসে থাকবে। এটা যদি সমাজ জানে তাহলে তো তার মেয়েকে চরিত্রহীন বলে মানবে, সাথে তাদের এতদিনের সম্মান ধুলোয় মিশে যাবে। আর এটা তিনি কিছুতেই হতে দেবে না। আম্মু লাগছে। চোখের পলকে তাহমিনা খান দোতলায় ছুটে গিয়ে মেয়ের মাথার পেছনে চুল খামচে ধরে টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে নামাতে লাগলেন। চুলের ব্যথায় মেয়েটা আর্তনাদ করে উঠল, তবুও থামলেন না তাহমিনা খান। বলো, কার সন্তান পেটে ধরেছিস তুই? আজকে এই দিন দেখার জন্য তোকে চট্টগ্রাম পাঠিয়েছিলাম। আজ থেকে তোর সব পড়াশোনা বন্ধ, আর এই অংশকে তুই নষ্ট করবি। শেষের কথাটা শুনে তিথি আতকে উঠল। তাহমিনা খান মেয়েকে নিচে নিয়ে এসে সামনের শক্ত ফুলের উপর ছুঁড়ে মারলেন। তিথি না বলে চিৎকার করে উপুর হয়ে পড়ল, কিন্তু তার শরীর ফুলোর স্পর্শ করলো না, বরং সে তার ভাইয়ের বুকের মাঝে গিয়ে পড়ে। আলোকে সোফায় বসিয়ে রেখে ছুটে এসে বোনকে আগলে নেয় আধার। তিথি বড় ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আধার চোখ বুজে দীর্ঘশ্বাস ছেড়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, এটা তিহানের অংশ? মেয়েটা কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আধার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন বললি এমনটা? তিহান জোর করেছে? না, ও আমাকে জোর করেনি ভাইয়া। আসলে কয়েক মাস আগে ওর কাজিনের বার্থডে পার্টিতে গিয়েছিলাম। ও ওখানে ভুলবশত নর্মাল ড্রিঙ্ক ভেবে ওয়াইন খেয়ে নেই। সেই সময় তিহানের ড্রাঙ্ক ছিল। তারপর আর কিছু বলতে পারল না তিথি। কাঁদতে কাঁদতে তার হেসকে উঠে গেছে, তবুও ভাঙা ভাঙা গলায় বলার চেষ্টা করলো, আমরা ইচ্ছা করে কিছু করিনি ভাইয়া। যা হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আধার সব পরিবারের সবাই বুঝতে পারলো আসল ঘটনাটা। তবে তাহমিনা খান রাগে গজগজ করছেন। অন্যের গায়ে কাদা ছুটতে গিয়ে ওনার নিজের গায়ে এসে পড়ল। কাঁদিস না, আগামী সপ্তাহে তোদের এঙ্গেজমেন্ট নয় বিয়ে হবে। আমি মির্জা পরিবারের সাথে কথা বলে নেব। বড় ভাইয়ের কথা শুনে তিথির কান্না থামে। সোবান খান ছোট বৌমার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, নাত বউয়ের কাছে ক্ষমা চাও। পরবর্তীতে আবার যদি মেয়েটা পিছনে লাগার চেষ্টা করো তাহলে আমি ভুলে যাব তুমি এ বাড়ির বউ। তাহমিনা খান নিজেও বুঝতে পারলেন তিনি আজ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। শুরুতে এতটা রিয়াক্ট না করলেও পারত। এসব নিয়ে ঝামেলা না করলে হয়তো তার মেয়েকে সবার সামনে লজ্জিত হতে হতো না। আজ তিনি একটু হলেও বুঝলেন অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। যেমনটা আজ হলো। তিনি আলো আধারের কাছে ক্ষমা চেয়ে রুমে চলে গেলেন। লজ্জায় অপমানে মাথাটা হেঁট হয়ে গেল। তিথি উপরে চলে যেতেই আধার দাদাজানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমার সোকল ছেলের সেকেন্ড বউকে ভালো হতে বলো, অন্যথায় আমি
আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। নাতির কথা শুনে সোবান খান দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আশা করছি আজকে এই ঘটনার পর তাহমিনা আর ঝামেলা করবে না। না করলেই ভালো। আধার ফ্রেশ হয়ে এসে রুমে আলোকে দেখতে পেল না। সে কপাল কুঁচকে হাতের আধ ভেজা তোয়ালে বিছানার উপর রেখে বারান্দায় গেল। মেয়েটা রেলিংয়ের উপর দুহাত রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার খোলা আকাশের দিকে। বৃষ্টির উথাল পাথাল শেষ হয়ে এসেছে, শুধু শীতল হাওয়া বয়ে চলেছে। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে আর গুড়গুড় করছে। এমন শীতল রোমান্টিক আবহাওয়ার মাঝেও আধারের মনটা অজানা কারণে খচখচ করছে। হয়তো তখনকার ড্রয়িং রুমে বলা তাহমিনার কথাগুলোর জন্য তার ওই মহিলার প্রতি ভীষণ রাগ হচ্ছে। এতগুলো বছরের জমিয়ে রাখা সম্মান এক মুহূর্তেই শেষ হয়ে গেছে। ওনাকে এখন ছোটো মা ভাবতেও ঘৃণা করছে। কিছু কিছু সৎমা কখনোই আপন হয় না, সেটা আজ আবারও প্রমাণ পেল। আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে পিছন থেকে শক্ত করে অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে রাখলো। কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, সরি, ওনার পক্ষ থেকে আমি খুব সরি। আলো বাম হাত স্বামীর গালে রেখে মাথায় মাথা ঠেকিয়ে শান্ত গলায় বলল, আপনি কেন সরি বলছেন? এখানে তো আপনার কোনো দোষ নেই। আর কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার পাশে শুধু আপনি থাকলেই যথেষ্ট। একটু থেমে পুনরায় আওড়ালো, আপনি সারা জীবন থাকবেন তো আমার পাশে, নাকি সময়ের সাথে সাথে এই আমিটার উপর আপনারও বিরক্ত এসে যাবে? আধার মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রেখে জবাব দিল, নিজের প্রাণের উপর কেউ কখনো বিরক্ত হয়? তুমি আমার খুঁজে পাওয়া সেই শ্যামা পাখি, যাকে ছাড়া এক মুহূর্তের জন্যও চলবে না। আমি আমার শেষ নিঃশ্বাস অবধি তোমার পাশে থাকবো। মাঝখানে যতই ঝড় তুফান আসুক না কেন, তবুও কখনো তোমার হাত ছাড়বো না, ইনশাল্লাহ। আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে শক্ত করে জড়িয়ে ধরল ভালোবাসার মানুষটিকে। দিন শেষে শুধু তার এই মানুষটাকেই চাই। এর বাইরে পুরো পৃথিবীর মানুষও যদি তার বিপক্ষে যায়, তবুও তার কোনো যায় আসবে না। বরং সবার মুখে ঝামা ঘষে দিয়ে স্বামীর সাথে সংসার করবে। দেখতে দেখতে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা চলেই এলো। আজ শুক্রবার। এদিনে তিথি ও তিহানের এঙ্গেজমেন্ট হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টানো হয়েছে। আর আজ তাদের দুজনের বিবাহ। বিয়েটা ঘরোয়াভাবে হলেও খুব কাছের আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। আলোর পরিবারের লোকজন সকালবেলায় উপস্থিত হন। মেয়েটা নিজের ছোট্ট পরিবারকে ভীষণ খুশি। ওই দিনের ঘটনার পর আধার তাহমিনা খানের সাথে একটা কথাও বলেনি, এমনকি একসাথে বসে খাবারও খায় না। একই ছাদের নিচে থাকলেও নিজেদের দূরত্ব বাড়িয়ে নিয়েছে। কিছু বলবে? আধার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে তৈরি হচ্ছিল, তখন খেয়াল করলো তার বউ পিছন ঘুরঘুর করছে। মেয়েটার হাবভাব দেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো। আলো এক জায়গায় দাঁড়িয়ে মাথা চলকিয়ে আমতামতা করে বলল, শাড়ি পরি। কথা শুনে আধার ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। আলো শুকনো ঢোক গিলে মিনমিন করলো, না মানে আপনার শাশুড়ি মা চাচ্ছিল আমি শাড়ি পরি। আধার কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, তবে শরীরের কোনো অংশ যেন উন্মুক্ত না থাকে, নয়তো এর ফল কেমন হবে সেটা তো জানোই। আলো মনে মনে ভেঙচি কাটলো। মুখে কিছু না বলে আলমারি খুলে একখানা জামদানি শাড়ি বের করে বিছানার উপর রাখলো। সেটা আবার আধার খুলে ভালো করে চেক করলো পাতলা কিনা। মানুষটার কাণ্ড দেখে আলো আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। পর মুহূর্তে বিরক্তিকর কণ্ঠে বলল, শাড়িটা আপনাকেই পরিয়ে দিই, তারপর দেখুন শরীরের কিছু দেখা যায় কিনা। আধার শাড়ি পর্যবেক্ষণ করে রেখে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বেশি কথা বললে কিন্তু শাড়ি পরা ক্যান্সেল। আলো আবার মুখ ভেঙচাল। কিছু না বলিয়ে হনহনি ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে দরজা দিয়ে একটু উঁকি মেরে বলল, বাইরে যান, আমি শাড়ি পরবো। আধার এক পলক তাকিয়ে চলে যেতে লাগলো। আলো মনে মনে ভাবল, যাক ভদ্রলোক আছে। তবে তাকে বুড়ো আঙুল দেখিয়ে আধার দরজা বন্ধ করে বিছানায় এসে পায়ের উপর পা তুলে আরামে বসলো। পেছনে দুহাত রেখে হালকা শরীরটা হেলিয়ে দিয়ে ঘাড়কাত করে বইয়ের দিকে তাকে শান্ত গলায় বলল, তোমার এমন কিছু নেই যেটা আমার অদেখা। সো ঢং বাদ দিয়ে ভদ্র মেয়ের মতো এসে চুপচাপ শাড়ি পরো। আলো হতাশ হলো। বাধ্যময়ের মতো বেরিয়ে এসে শাড়ি পরতে শুরু করলো। সে অনুভব করতে পারছে অসভ্য লাগটা তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ছায়া দোতলা এসেছিল বড় অপুর কাছে যাওয়ার জন্য, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সে আর বিরক্ত করেনি, তাই নিচে যাচ্ছে। দু হাতে লম্বা গাউনের অংশ ধরে নিচের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নামছিল ছায়া। সে সময় হঠাৎই কারোর বাহুর সাথে ধাক্কা খেয়ে আটকে উঠল। শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাওয়ার সময় খপ করে তার হাতের বাহু চেপে ধরল আগন্তুক। ছায়া নিস্তলায় ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে জোরে জোরে শ্বাস নিল। তখন সে শুনতে পেল আভিজাত্যপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর। আরে ওকে? অপ্রত্যাশিত জায়গায় খুব চেনা কণ্ঠস্বর শুনে ছায়ার হার্টবিট থমকে গেল। সে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। সুদর্শন যুবকটি কপাল কুঁচকে পিচ্ছি মেয়েটাকে এক পলক দেখে বাহু ছেড়ে দিল। হাতে থাকা ফোনটা প্যান্টের পকেটে রেখে শান্ত গলায় বলল,
হাঁটার সময় শুধু নিচের দিকে নয়, একটু একটু সামনে তাকাতে হয়, নয়তো খুব শীঘ্রই আপনি হাসপাতালে পৌঁছে যাবেন। একথা বলে আর দাঁড়ালো না, মাথার চুলগুলো ঠিক করতে করতে উপরে চলে গেল আর পেছনে ফেলে গেল এক স্তম্ভিত রমণীকে, যে কিনা অবিশ্বাস চোখে যুবকের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠল, গায়ক সাহেব। পরন্ত বিকেলবেলায় হরেক রকমের ফুলের চারা ভর্তি খোলা ছাদে এসে দাঁড়ায় যুবক। ফর্সা শরীরে কালো সুটবুট, মাথার সিল্কি চুলগুলো হালকা বাতাসে উঠছে। যুবকটি এক হাত প্যান্টের পকেটে গুজে অন্য হাতে কানে ফোন ধরে কথা বলছে আর হাঁটাহাঁটি করছে। কথা বলার তালে তালে নিচের রক্তিম ঠোঁট কামড়ে ধরতে দাঁত দিয়ে। যুবক একটু সময় নিয়ে কথা বলা শেষ করলো। বাম হাতের বৃদ্ধ আঙুল দিয়ে কপাল স্লাইড করতে করতে দরজার দিকে যেতেই কপাল কুঁচকে গেল। সিঁড়িতে যার সাথে ভুলবশত ধাক্কা লেগেছিল ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। সে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় মেয়েটা তড়িঘড়ি করে বলল, মিস্টার মৃন্ময় আহমেদ রাজ, আমি আপনাকে চিনি, বলতে পারেন আপনার বিশাল বড় ফ্যান। মৃন্ময় থেমে গেল, পেছনে ফিরে মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি? আমি ছায়া রহমান। আপনি আলা রহমান রেক্তার বোন? যুবকের মুখে বড় বোনের নাম শুনে ছায়া চমকালো। সে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার আপু। আর এটা আপুর শ্বশুর বাড়ি। কিন্তু আপনি আমার আপুকে চিনলেন কিভাবে? আপনার দুলাভাইয়ের মাধ্যমে। ছায়া ভাবলো হয়তো দুলাভাইয়ের সাথে লোকটা পরিচিত, তাই তো আজ এখানে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা পেল। সে অত কিছু না ভেবে হাসি মুখে বলল, আপনাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছে ছিল আমার। এত বছর শুধু টিভি ফোনের পর্দায় দেখেছি, কিন্তু আজ আপনি আমার সামনে, এতে আমি অনেক হ্যাপি। একটা অটোগ্রাফ দেবেন? মৃন্ময় অচেনা মেয়েটার হাসি মাখা মুখের দিকে এক পলক তাকিয়ে বুক পকেট থেকে কলম বের করলো। এটা দেখে তো ছায়া মহাকাশী, কিন্তু এখন সে অটোগ্রাফ কোথায় নেবে? তার কাছে তো কোনো ডায়েরি বা নোটপ্যাড নেই। হঠাৎই কিছু একটা মনে হতে সে দ্রুত হাত ব্যাগ থেকে নিজের কারুকাজ করা সাদা একখানা রুমাল বের করে দিয়ে বলল, এখানে দিন।